প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সকলে? আমি সবাই নিরাপদে থাকবে এবং বাড়িতেই থাকবে। সামনে তোমাদের পরীক্ষা, এর মধ্যে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা এই করোনা ভাইরাসের মধ্যেও আমাদেরকে ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সচিনাথ চন্দ্র রায়, আমার পক্ষ থেকে তোমাদের প্রত্যেক আজকে ক্লাসে সুস্বাগত। আজকে আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে আমাদের জাবেদা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই জাবেদা হলো আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এই জাবেদার উপরেই কেন্দ্র করেই আমাদের হিসাব বিজ্ঞান এর স্তম্ভ দাঁড়িয়ে আছে। তো তোমরা নিশ্চয়ই বলতে পারবা এই দুজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, তাদের কে? একজন হচ্ছেন লুকা পেসিওলি, আরেকজন হচ্ছেন বেনেডেটো কোড্রিগেজ, একজন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ। লুকা পেসিওলি দ্রুতপদ দাখিলা পদ্ধতি ব্যাখ্যার পূর্বে তিনি সর্বপ্রথম মজুদপূর্ণ এবং জাবেদা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। আজকের বিষয় আমাদের যে হিসাব বিজ্ঞানের মূল উৎপত্তি আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ইতালি। তো এখানে যার শব্দ অর্থ হচ্ছে দিবস, এটা একটা ইংরেজি শব্দ। ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় তাকে বলা হবে জাবেদা। এই জাবেদা নির্ণয়ের পূর্বে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়। তোমরা জেনে থাকবে যে আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাবের শ্রেণীবিভাগ অনুযায়ী মোট হিসাবকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, দায় এবং ব্যয়। আমরা জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হয় ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে সেটা হবে ক্রেডিট। অন্যদিকে দায়, এটা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আর হ্রাস পেলে হবে ডেবিট। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট এবং হ্রাস পেলে হবে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে হবে ডেবিট আর হ্রাস পেলে হবে ক্রেডিট। আমরা এই পাঁচটাকে যদি আমরা সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, যেমন সম্পদ বা ব্যয়, বৃদ্ধি পায় ডেবিট আর হ্রাস পেলে হবে ক্রেডিট। অন্যদিকে আয়, দায় বা মালিকানা সত্ত্ব, এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। এটা ঠিক বিপরীত। অন্যদিকে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে সেটা হবে কি? ডেবিট। আমাদের ব্যবসায়িক লেনদেনের প্রত্যেকটাকে আমাদের এই 5টা ভাগের মধ্যে আমরা ভাগ করব। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের চিত্রটা আমাদের এখানে দেওয়া হলো। যেমন অ্যাসেট, এক্সপেন্সেস, লায়াবিলিটি, ইনকাম এবং ক্যাপিটাল। এগুলা
যেমন অ্যাসেট, এক্সপেন্সেস, এগুলো যদি ডেবিট হয় তাহলে হবে কি ইনক্রিজ হবে। আর যদি লাইবিলিটিস বা ইনকাম বা ক্যাপিটাল এগুলো যদি ইনক্রিজ হয় তাহলে সেটা আমরা ক্রেডিট করব। অন্যদিকে অ্যাসেট এবং এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট, এবং লাইবিলিটিস, ইনকাম এবং ক্যাপিটাল যদি ডিক্রিজ হয় তাহলে আমরা সেগুলো করবো আমরা ডেবিট। এটা হচ্ছে আমাদের মূল যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ের। এখন আমরা জানি যে প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে। যিনি সুবিধা গ্রহণ করবেন তিনি হবেন ডেবিট এবং সুবিধা প্রদান করলে হবে ক্রেডিট। প্রতিটি লেনদেনের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হবে। সুবিধা গ্রহণকারী গ্রহীতা এবং সুবিধা প্রদানকারী হবে দাতা। ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষের যোগফল সবসময় সমান হবে। জাবেদার যে শ্রেণী বিভাগ, আমরা জাবেদাকে প্রথমত দুটো ভাগে ভাগ করা, একটা হলো বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এখন এই বিশেষ জাবেদা বা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। অন্যদিকে প্রকৃত জাবেদা হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা। এসব আমরা চিত্রের সাহায্যে কিছু লেনদেনের জাবেদা দেখিলা আমরা দেখি। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? নগদে আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকে টাকা জমা দান। তাহলে নগদে যদি আসবাবপত্র ক্রয় করে তাহলে জাবেদা কি হবে? আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। আমরা জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে কি ডেবিট। এই যে সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। নগদ টাকাটা হ্রাস পেয়েছে সেজন্য হলো ক্রেডিট, আসবাবপত্রটা বৃদ্ধি পেয়েছে সেজন্য এটা হয়েছে ডেবিট। অন্যদিকে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় করাতে এখানেও দুটা পক্ষ জড়িত, একটা পক্ষ হলো যন্ত্রপাতি, একটা পক্ষ হচ্ছে নগদ টাকা। এখানে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে সেজন্য এটা হবে কি ডেবিট। অন্যদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে সেজন্য এটা হবে কি ক্রেডিট। ব্যাংকে টাকা জমা দান, এখানেও দুটা পক্ষ জড়িত, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে নগদ টাকা। ব্যাংক বৃদ্ধি পেয়েছে এই জন্য হবে ডেবিট, নগদ টাকা হ্রাস পেয়েছে সেজন্য আমাদের সূত্র অনুযায়ী এটা হবে কি ক্রেডিট। অফিসের প্রয়োজনীয় কম্পিউটার ক্রয়, তাহলে এটা আমরা অফিস সরঞ্জাম বলবো এটাকে। আমরা জানি কম্পিউটার, দেওয়াল ঘড়ি, ল্যাপটপ এগুলো যদি ক্রয় করা হয় এগুলোকে অফিস সরঞ্জাম বলা হয়, কারণ এগুলো অফিসের প্রয়োজনে ক্রয় করা হয়। তো সেজন্য আমার অফিস সরঞ্জাম বাড়লো, অন্যদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে সেজন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। অফিস সরঞ্জাম ডেবিট, এটা একটা সম্পদ, আর নগদ আর ক্রেডিট, কারণ নগদ টাকা একটা সেটাও সম্পদ হ্রাস পেয়েছে। প্রাপ্য বিলের টাকা আদায়, এখানে নগদ টাকা বৃদ্ধি, দুইটা পক্ষ জড়িত, একটা হলো নগদ টাকা, একটা হচ্ছে প্রাপ্য বিল। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য নগদান হিসাব ডেবিট হবে আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট হবে। অফিসের জন্য আলমারি ক্রয়, তাহলে অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা আলমারিকে আমরা অফিস সরঞ্জাম বলতে পারি, আর যদি কাঠের হয় তাহলে আমরা এটাকে ফার্নিচারও বলতে পারি। তাহলে ফার্নিচার বা আসবাবপত্র ডেবিট এবং নগদান ক্রেডিট এটা দিলেও হবে। নগদ টাকা ব্যাংকে জমা দান, তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক বেড়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। ব্যবসায়িক প্রয়োজনে গাড়ি ক্রয়, তাহলে গাড়িটা একটা সম্পদ, এটা বৃদ্ধি পেয়েছে সম্পদ সেজন্য গাড়ি ডেবিট, আর নগদান এটাও সম্পদ এর জন্য নগদান হ্রাস পেয়েছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট। অন্যদিকে আমরা এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করি, উত্তোলন করলে কি হবে? আমার নগদ টাকা একদিকে বাড়বে, অন্যদিকে ব্যাংকের টাকাটা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আসলে আমরা জানি আমরা যদি এই কোনো ভিসা কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে কোনো লেনদেন করি তাহলে প্রকারান্তে সেটা ব্যাংকে প্রভাবিত করে এবং ব্যাংকের টাকা কমে যায়। নগদ টাকা ব্যাংকে জমা, তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্যাংক বৃদ্ধি পেল, এটা আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে মাহবুবকে তার পাওনা পরিশোধ, মাহবুব নিচে টাকা পেত সেজন্য মাহবুব হচ্ছে একজন
পাওনাদার বা প্রদেয় হিসাব। আমরা জানি দায় যদি হ্রাস পায়, তাহলে সেটা হবে ডেবিট, আর যদি দায় বৃদ্ধি পায় তাহলে হবে কি ক্রেডিট। এখানে মাহবুব একজন পাওনাদার, সে হ্রাস পেয়েছে, সেজন্য মাহবুব হবে কি ডেবিট, আর নগদ টাকা হ্রাস পেয়েছে সেজন্য নগদান হিসেবে হবে ক্রেডিট। ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ, আমরা যদি কারো কাছ থেকে কোনো ঋণ গ্রহণ করি তাহলে দুইটা পক্ষকে প্রভাবিত করবে। একটা হলো আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ঋণও বৃদ্ধি পেয়েছে। তো এখানে সম্পদও জড়িত এবং ঋণও জড়িত। ঋণটা হচ্ছে দায় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সম্পদও বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে ডেবিট, অন্যদিকে দায় বৃদ্ধি পেলে হবে কি ক্রেডিট। সেজন্য নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। কর্মচারী শামীমকে বেতন প্রদান, এতে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে, মানে নগদ টাকা হ্রাস পেয়েছে, সেজন্য নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নিলয়কে নগদ পরিশোধ করা হলো, সেও একজন পাওনাদার, সেজন্য পাওনাদার দেখে আমরা নিলয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মনিহারি দ্রব্যাদি ক্রয়, মনিহারি দ্রব্যাদি হিসাব ডেবিট বা মনিহারি শুধু মনিহারি লেখলেও হবে, মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সৈকত ট্রেডার্স হতে বাকিতে ক্রয়, যখন নাম থাকবে তখন আমরা এটা বাকিতে বা ধারে লেনদেন আমরা মনে করবো। এখানে বাকি শব্দটা না দিলেও আমরা এটা বাকিতে লেনদেন আমরা বুঝতে পারি। সেজন্য হবে কি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। দেখে আমরা সৈকত ট্রেডার্স নিতে পারি। সঞ্চয়পত্র ক্রয়, সঞ্চয়পত্র এটা এক ধরনের বিনিয়োগ, সেজন্য আমরা সঞ্চয়পত্র হিসাব না দিয়ে আমরা বিনিয়োগ দিতে পারি। বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অফিসের জন্য ফাইল ক্রয়, তাহলে এটা মনিহারি হিসাব। আমরা জানি যে অফিসের প্রয়োজনে একটা মনিহারি দোকান থেকে কাগজ, কলম, আলপিন, পেন্সিল, স্টেপলার যাই ক্রয় করি আমরা এটাকে মনিহারি হিসাব বলতে পারি। এই জন্য আমরা বলবো মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল, তাহলে সেক্ষেত্রে যাবে হবে কি নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আয় বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে কমিশন। তাহলে আমরা এগুলো একটু ভালো করে এটা লক্ষ্য করি। পণ্য বিক্রয়, তাহলে হবে কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় বাবদ চেক প্রদান, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হাসানের নিকট হতে ক্রয়, আমরা যদি নাম থাকে তাহলে বুঝতে পারি ধারে লেনদেন, তাহলে ক্রয় হিসাব ডেবিট, হাসান হিসাব ক্রেডিট অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। খালেদার নিকট হতে পণ্য, খালেদার নিকট পণ্য নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয়, তাহলে কি হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা জানি যে যত ধরনের ক্রয় আছে সকল ক্রয় হবে ডেবিট, কারণ ক্রয় হচ্ছে একটা খরচ বা ব্যয়। যেন আমরা বলতে পারি নগদে ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধারে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপর আমরা বলতে পারি চেক মারফত ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাপ্য প্রদয় বিলের মাধ্যমে ক্রয়, তাহলে আমরা বলতে পারি ক্রয় হিসাব ডেবিট, প্রদয় বিল হিসাব ক্রেডিট। আমরা এটাকে যদি এভাবে দেই যে ক্রয় সংক্রান্ত জাবেদা, ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। আর আমরা যদি নগদে ক্রয় করি তাহলে সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি ধারে ক্রয় করি তাহলে আমরা এখানে প্রদেয় হিসাব, কেউ কেউ এটাকে পাওনাদার হিসাবে বলতে পারে। আমরা যদি চেক মারফত ক্রয় করি, চেক মারফত অথবা ভিসা কার্ডের মাধ্যমে, তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আমরা যদি কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করি বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করি
তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্যক্তি বা প্রতিষ্ঠানটাকে আমরা ক্রেডিট করব, কারণ এটাও এক ধরনের কিন্তু পাওনাদার। তাই আমরা বলতে পারি করিম থেকে মাল ক্রয় করা হলো, তাহলে করিম হিসাব ক্রেডিট। আমরা বুঝতে পারতেছি কি যে সকল ধরনের ক্রয় কি হবে, ডেবিট হবে। আর ক্রেডিট হবে কি, যদি আমরা নগদে ক্রয় করি নগদান হিসাব ক্রেডিট, আমরা যদি ধারে ক্রয় করি তাহলে পাওনাদার বা পদ হিসাব ক্রেডিট, অথবা ব্যক্তির কাছ থেকে ক্রয় করলে ওই ব্যক্তি ক্রেডিট করে দেবো। আর যদি চেক দ্বারা ক্রয় করি তাহলে আমরা কি করব, ব্যাংক হিসাবে আমরা ক্রেডিট করব। আর যদি আমরা বিলের মাধ্যমে ক্রয় করি তাহলে আমরা এটাকে প্রদেয় বিল বলা হয়, তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তেমনি ভাবে বিক্রয়, বিক্রয় সবসময় হবে ক্রেডিট। বিক্রয় কি হবে, সকল বিক্রয় ক্রেডিট হবে, কারণ বিক্রয়ের মাধ্যমে কিন্তু আয় হয়, আর সকল আয় হয় ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। এখন ডেবিট হবে কি, যদি আমরা নগদে বিক্রয় করি তাহলে নগদান হিসাব ডেবিট। যদি আমরা ভিসা কার্ডের মাধ্যমে অথবা চেক দ্বারা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। আচ্ছা, আমরা যদি কোনো ব্যক্তির কাছে আমরা ধারে বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্যক্তি বা প্রতিষ্ঠানটাকে আমরা ডেবিট করব। তো এই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা প্রাপ্য হিসাব বলা হয়, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে বলা হয়। বর্তমানে প্রাপ্য হিসাব বলা হয়, আগে এটাকে দেনাদার বলা হতো আর কি। আমি যদি বিলের মাধ্যমে ক্রয় করি, যাকে প্রাপ্য বিল বলা হয়, তাহলে প্রাপ্য বিলটা ডেবিট হবে। আমরা যেভাবেই আমরা পণ্যটা বিক্রি করি না কেন, বিক্রয় সবসময় কি হবে, ক্রেডিট হবে। আমি নগদে যদি বিক্রি করি নগদান ডেবিট, চেক দ্বারা বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল বা দেনাদার ডেবিট হবে যদি আমি ধারে পণ্যটা বিক্রি করি। আর যদি বিল মারফত বিক্রি করি তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এরকম একটা লেনদেন ধারে বিক্রয়, তাহলে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। বাকিতে ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আন্তঃফেরত, আন্তঃফেরত বলতে আমি যে জিনিসটা ধারে বিক্রি করেছিলাম সেটা এখন আমার কাছে ফেরত আসছে, তাহলে সেক্ষেত্রে আমার দেনাদার কমে যাবে, পাওনা টাকা কমে যাবে, তাহলে সেক্ষেত্রে দেনাদার হবে কি, ক্রেডিট। এখানে দেনাদার হয়েছিল কি, ডেবিট, এটা কমে গেছে সেই জন্য দেনাদার হিসেবে হবে ক্রেডিট। আর আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হবে ডেবিট। অন্যদিকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার দায় কমে যাবে, দায় কমে গেলে কি হবে, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। নতুন আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমার আসবাবপত্র একটা সম্পদ বাড়ছে, নগদ টাকা সেটাও সম্পদ, সম্পদটা হ্রাস পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পুরানো যন্ত্রপাতি বিক্রয়, কোনো সম্পদ কিনলে যদি আমার ওই সম্পত্তিটা বৃদ্ধি পায়, পাশাপাশি এটা যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে ওই সম্পত্তিটা হ্রাস পাবে, সেজন্য নগদ, আর অন্যদিকে নগদ টাকা বৃদ্ধি পাবে, সেজন্য নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। কর্মচারী জামিলকে বেতন দেওয়া হলো, তাহলে বেতন হচ্ছে একটা ব্যয়, আমরা জানি সকল ব্যয় ডেবিট হয়, সেজন্য বেতন হিসাব ডেবিট। আর নগদ টাকা কমে যাবে, সেজন্য নগদান হিসাব হবে ক্রেডিট। তেমনিভাবে আরও আছে যে স্টেশনারি বা বাকিতে ক্রয় করা হলো, মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি ক্রয় করা হলো, তাহলে মনিহারি হিসাব ডেবিট। আর বকেয়া মনিহারি বা প্রদেয় মনিহারি হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু ক্রয়কৃত পণ্য উত্তোলন করছে। কারণ হচ্ছে মালিক যদি কোনো পণ্য উত্তোলন করে নিজের কারবার থেকে, তাহলে সেক্ষেত্রে সে ক্রয় মূল্যটা উৎপাদন করবে, উত্তোলন করবে, সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দোকান হতে কোনো পণ্য যদি চুরি হয়ে যায় তাহলে এটা হবে বিবিধ গতিতে ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ব্যবসা হতে নগদ টাকা উত্তোলন, মালিক তার নিজ প্রয়োজনে, তাহলে সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর মালিক যাই নিজ প্রয়োজনে কারবার থেকে নিয়ে আসুক, নগদ টাকা হতে পারে, পণ্য হতে পারে, সেই জন্য এই উভয় ক্ষেত্রেই আমাদের উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হইতে উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট।
ক্যাশ বাক্স হতে চুরি, বিবিধ গতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করা হলো, তাহলে এটা খরচ, যত খরচ আছে সকল খরচ ডেবিট হবে, এই জন্য ব্যাংক চার্জ ডেবিট। আর ব্যাংকের টাকা কমবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট। মনে রাখবে নগদান এবং ব্যাংকের দুটো হচ্ছে সম্পদ, এগুলো যদি কোনো লেনদেনের ফলে এই দুটো বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর হ্রাস পেলে হবে ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জাবেদা নিয়ে অনেক আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছ। তা আমরা একটু দেখি তোমরা কেমন পারো। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা, কি হবে এটা? আমি জানি তোমরা এটা পারো সবাই। এক্ষেত্রে দুইটা লেনদেন জড়িত, একটা হচ্ছে আসবাবপত্র, একটা হচ্ছে নগদ টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা যে জাবেদাটা দিব, আমরা জানি সম্পদ বাড়লে সেটা হয় ডেবিট, তাহলে আমরা এখানে বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখতে হবে আর একটা ব্যাখ্যা দিতে হবে। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, পরের লেনদেন, নগদে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য ফেরত পাওয়া গেল। কখন পণ্য ফেরত পাওয়া যায়? যখন আমরা যাদের কাছে পণ্যটা বিক্রি করলাম ওই পণ্যটা যদি নিম্নমানের হয় তাহলে তারা পণ্যটা রাখবে না, তো না রাখলে কি করবে? তারা পণ্যটা ফেরত দিবে। তো ফেরত দিলে আমার কি হবে? আমার দেনাদার কমে যাবে, অন্যদিকে আমার দেনাদার সম্পদ, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। আর অন্যদিকে বিক্রয় ফেরত হ্রাস পাবে, সেজন্য বিক্রয় হ্রাস পাবে, সেজন্য বিক্রয় ফেরত ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। এমনিভাবে আরো কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য, যেমন মালিকের জন্য মোবাইল ক্রয় করা হলো, কাগজ, কলম, পেন্সিল, ফাইল কভার, পেন ইত্যাদি ক্রয় করা হলো, মালিকের স্ত্রীর জন্য গয়না ক্রয় করা হলো। হ্যাঁ, আমরা এই জাবেদাগুলো দেখি। মালিকের জন্য মোবাইল ক্রয়, তাহলে উত্তোলন, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে সেজন্য উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর কাগজ, কলম, পেন্সিল, ফাইল কভার বা পেন এগুলো সব আমরা মনিহারি বলতে পারি, এই জন্য মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মালিকের স্ত্রীর জন্য গহনা ক্রয়, এটাও একটা ব্যক্তিগত কোনো কিছু যদি কারবার থেকে উত্তোলন করে, ব্যক্তিগত কোনো প্রয়োজনে খরচ করে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা সবাই একক কাজ করবে, বাসায় বসে বসে তোমরা বাড়িতেই থাকবে এবং এই কাজগুলো তোমরা করবা। যেমন জনতা ব্যাংক হিসাব করা হলো, বাবুলকে চেক প্রদান করা হলো, ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় করা হলো, নগদে পণ্য ক্রয় করা হলো। আরো কিছু বাড়ির কাজ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করবে এবং এটা একটু খাতায় লিখে নাও। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা, ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, শিশিরের নিকট থেকে চেকে পাওয়া গেল, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক কর্তৃক পদবিল পরিশোধ করা হলো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। যখন কলেজ খুলবে তখন তোমরা এই বাড়ির কাজটি করে তোমাদের শিক্ষককে তোমরা দেখাবে। এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।